নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন শিমুলতলার পেতনি। গল্পটি আমরা পেয়েছি শতদল ভট্টাচার্যের লেখা ভয় পেও না এই গল্পের বই থেকে। শুরু হচ্ছে আজকের গল্প শিমুলতলার পেতনি। বেড়াতে বেরোবার 4 বন্ধুর একটা দল ছিল আমাদের। বেড়াবার কোনো জায়গা আগে থেকে ঠিক থাকতো না, তেমনি সময়েরও কোনো ঠিক ছিল না। বছরের যে কোনো সময়ই বেরিয়ে পড়তাম। 4 জনেই আমরা চাকরির মাইনে থেকে মাসে মাসে কিছু টাকা জমা রাখতাম। বেড়াতে যাবার সময় সেই ফান্ডই টাকা জোগাতো। একবার বেরোলে ঠিক কদিনে ফিরবো নিজেরাই জানতাম না। এর দুটো কারণ ছিল। এক, জায়গার কিছু নির্দিষ্টতা না থাকায় আন্দাজ করা যেত না কতদিন লাগবে। 2, যে জায়গায় যাব সেই জায়গার এবং তার আশেপাশের দ্রষ্টব্যগুলো যতক্ষণই সম্ভব দেখে ফিরব। সেবারে হলো কি, মাত্র 4 দিনের মাথায় আমরা যখন তল্পিতল্পা নিয়ে আবার ফিরে এলাম, সবাই অবাক হয়ে বলল, কি ব্যাপার? ব্যাপার বড়ই গুরুতর, সন্দেহ নেই। ঘটনাটা বলছি। সেবারে আমরা ঠিক করলাম প্রত্যেক বারের মতো টোটো কোম্পানি হয়ে না ঘুরে স্রেফ এক জায়গাতেই বিশ্রাম নিয়ে কাটিয়ে দেব। কেবল খাওয়া দাওয়া, তাস খেলা আর ঘুম। বেছে নিলাম শিমুলতলাকে। শুনেছিলাম জায়গাটা স্বাস্থ্যকর বলে বহু লোকের আনাগোনা সেখানে। সাময়িক বাড়ি ভাড়াও পাওয়া যায়। শীতকালে টাটকা শাকসবজি, ভালো দুধ, ডিম, মাংস সবই পাওয়া যায় সেখানে। খুব খুব ভালো কথা। শীতের সকালে শিমুলতলায় পৌঁছে জায়গাটা বেশ পছন্দ হলো। হই হট্টগোল নেই, গ্রাম গ্রাম ভাব, অথচ বাইরের সুযোগ সুবিধাগুলো সেখানে আছে। জায়গায় রম্যতায় প্রাণ ভরে গেল। যে বাড়িটার সামনে আমাদের সাইকেল রিক্সা এসে থামলো সেটা একটা বাংলো। 2খানা শোবার ঘর, খাবার ঘর, রান্নাঘর, চমৎকার ঘেরা একটা বারান্দা। মোট কথা বেশ পছন্দসই। তবে অসুবিধা একটা আছে। স্নান পায়খানার ঘর একসঙ্গে নেই, কাছেই লনের এক পাশে। কি আর করা যাবে, কপালে সব সুখ কি একসঙ্গে জোটে? আমরা 4 জনই পুরুষ মানুষ, কোনো অসুবিধে হবার কথা নয়। প্রত্যেকটা ঘরে 2টো করে খাট পাতা। আমাদের শোবার ব্যবস্থা সেইভাবেই করে নিলাম। 2টো ঘরের মাঝখানে দরজাটা খুলে দিলাম। ব্যাস, প্রায় এক ঘরেই 4 জনে থাকার মতো ব্যবস্থা হয়ে গেল। সব থেকে সাহসী ও ডাকা বুকো ছেলে শিশির, আর সব থেকে ভীতু ছেলে অনেক। ওর বেশিরভাগ নতুন জায়গায় গেলেই প্রথম 1 দিন 2 দিন গা ছমছম করবে। তার ওপর যদি নির্জন বাড়ি হয় তাহলে তো আর কথাই নেই। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। শিশির বলল, অনিলটা জ্বালাবে দেখছি, আমার ঘরেও শোবে। হইচই করে তাস খেলে আড্ডা মেরে সারাদিন ভালোই কাটলো। বাড়ির মালিক কাম কেয়ারটেকার আমাদের রান্নার ভার নিয়েছে। রান্নার হাতটি ওর বেশ। আমাদের বন্ধু শ্যামলও ভালো রান্না করতে পারে, ফলে ওদের 2 জনের হাতে আমাদের চব্যচস্য আহারের ব্যবস্থা। সে রাতে আমাদের ভালোই কাটলো। পরের দিন সকালবেলা মালি কাজে এসে কাল রাত আমাদের কেমন কেটেছে জিজ্ঞাসা করলো। ভালোই কেটেছে শুনে সে যেন একটু অবাকই হলো। শিশি তাকে বলল, কি ব্যাপার? মনে হলো মালি কিছু একটা বলতে গিয়েও বলল না, তার বদলে বলল, রাতে পায়খানা লাগলে একলা কেউ যাবেন না বাবু, আর সকলেই সঙ্গে আলো রাখবেন। মালির কথায় আমার অস্বস্তি লাগলো। জিজ্ঞেস করলাম, এরকম কেন বলছো? সে একটু হেসে বলল, নতুন জায়গা তো, তার উপর এত বড় বাগিচা, জন্তু জানোয়ারে ভয় থাকতে পারে। মোটেই ভালো লাগলো না তার কথা। একটা ব্যাপার আমার চোখ এড়ায়নি। মালিটা গতকাল সন্ধে হওয়ার আগেই কোনো মতে কাজ করে দিয়ে কেটে পড়েছিল। কাজ করতে করতে বারবার বলছিল সন্ধ্যের আগেই যেন তাকে ছেড়ে দেওয়া হয়। সন্ধ্যের আগে কেন ওর এত চলে যাওয়ার তাড়া কে জানে। পরখ করবার জন্যে ওকে বললাম, দেখো দয়ারাম, আমরা তো অনেক রাতে খাই, তখন খানা ঠান্ডা হয়ে যায়। আজকে গরম খানা খাওয়াতে হবে কিন্তু। আমার কথায় দয়ারাম কিছুতেই রাজি হলো না। ব্যাপারটা খুব রহস্যময় লাগলো। চুপি চুপি শিশিরকে বললাম, মালির হাবভাব সুবিধে মনে হচ্ছে না।
সিসির মালিককে কিছু বলল না, কেবল আমাদের সতর্ক থাকতে বলল। যদি চোর ছ্যাঁচরের ব্যাপার হয় তাহলে আমাদের সাবধান করাই তো ওর উচিত ছিল। জন্তু জানোয়ারের ভয় থাকলেও বলা কর্তব্য। সেসব তো কিছুই করলো না, বাড়িও ওর কাছেই। তবে সন্ধ্যের আগে চলে যাওয়ার জন্যে এত তাড়াহুড়োর করার কি আছে? সেই দিনই রাতেই রহস্য প্রকাশিত হলো। এ ঘরে যথারীতি আমরা ঘুমোচ্ছিলাম। শিশির এসে আমাদের জাগিয়ে দিল, বলল, অনেকক্ষণ হলো অনিল, বিছানায় নেই, চল দেখি সে কোথায় গেল। বাংলোটায় ইলেকট্রিক নেই। টর্চ হাতে আমরা তিনজন বারান্দায় এলাম। নিশুতি রাত, আকাশে সরু এক ফালি বাঁকা চাঁদ আর মৃদু স্নিগ্ধ আলোয় সামনের বাগানটা বড়ই রহস্যময় হয়ে উঠেছে। বাগান ঘিরে উঁচু পাঁচিল, সাবেকি আমলের বাড়ি, তাই পাঁচিলের ঘটা খুব নানা রকম লতা পাতা আর সমস্ত পাঁচিল ঘিরে রেখেছে। রাতে কি কি ফুল ফোটে জানি না, তাদের চমৎকার গন্ধ পাচ্ছি, খুব ভালোও লাগছে। আমাদের তিনটে টর্চ ঘুরে ঘুরে চারদিক ফোকাস ফেলছে। সেই আলোতে দেখা গেল পাঁচিলের ঠিক তলায় মুখ থুবড়ে কে একটা পড়ে আছে। কাছে গিয়ে দেখে অনিল সম্পূর্ণ অজ্ঞান, মুখ দিয়ে গাঁজরা উঠছে। বাংলোতে এনে শুশ্রূষা করার পর ও সুস্থ হয়ে উঠল। ব্যাপারটা জানা গেল তখনই। অনিল বলল, রাত্রির বেলা প্রস্রাব করা দরকার হলো, দেখলাম তোরা সকলেই খুব ঘুমোচ্ছিস, শুধু শুধু জায়গাতে মায়া হলো। জায়গাটা আর অচেনা নেই, তাই ভাবলাম একলাই গিয়ে সেরে আসি। বারান্দা থেকে নেমে পাঁচিলের নিচে বসেছি। হঠাৎ হঠাৎ মনে হলো ঘাড়ে যেন কেউ অনেকখানি বোঝা চাপিয়ে দিয়েছে। এত ভারী লাগতে লাগলো। হালকা হওয়ার জন্যে যে মাথাটা উপর দিকে তুলেছি, ওরে বাবা, বিভৎস দৃশ্য। বিরাট অন্ধকারে দিয়ে গড়া একটা মূর্তি, তার একটা পা আমার আমার মাথার ওপরে, আর একটা পা 20 গজ দূরে ওই পায়খানাটা ছাদে। ব্যাস ব্যাস, আর আর কিছু কিছু জানি না। ওর কথা শুনে আমাদের গা শিউরে উঠলেও শ্যামল বলল, দূর, ঘুম চোখে কি দেখতে গিয়ে গেছিস? শিশির শ্যামলকে থামিয়ে দিয়ে বলল, না রে, অনিল ঠিকই দেখেছে। আমরা যেদিন এলাম সেদিন সন্ধ্যেবেলা তোরা যখন ঘরের মধ্যে গল্পে মশগুল ছিলি, ওই বারান্দায় দাঁড়িয়ে সন্ধে ঘনিয়ে আসা দেখছিলাম, তখন হঠাৎ নজরে পড়লো একটা বউ, পুরো মুখটা ঘুমটায় ঢাকা, গেটটার কাছে দাঁড়িয়ে আছে। প্রথমে ভাবলাম মালির বউ বোধ হয়, হয়তো কোনো জিনিস ভুলে ফেলে এসেছে, তাই বউকে নিয়ে যেতে পাঠিয়েছে। কিন্তু পরে খেয়াল হলো, যে লোক সন্ধ্যার আগে নিজে বাড়ি ছেড়ে পালায়, সে সন্ধ্যাবেলায় নিজের বউকে পাঠায় কখনো? কিন্তু আমার আর বেশি কিছু ভাবতে হলো না। দেখলাম বউটা যেন হাওয়ায় ভর দিয়ে পাঁচিলে উঠে গেল, তরতর করে হেঁটে গেল সেই পাঁচিলের উপর দিয়ে। তারপর কি দেখলাম জানিস তো? পায়খানার কাছে গিয়ে সে মিলিয়ে গেল। তোরা ভয় পাবি বলে ঘটনাটা বলিনি। এখানে আর এক দণ্ডও নয়। পরদিন সকালে মালপত্র কুচিয়েই আমরা শিমুলতলা ছাড়লাম। মালি পরে স্বীকার করেছিল পায়খানার ওখানে পিঠ নিয়ে আছে। শেষ হলো আজকের গল্প। গল্পটি আমরা পেয়েছি ভয় পেও না শতদল ভট্টাচার্যের এই বইটি থেকে। তাহলে শিমুলতলার পেতনি গল্পটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন সবার সঙ্গে। ধন্যবাদ।